আমরা আজকে পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আলোচনা করব। পেঁয়াজের একজন সুইস মনোবিদ, সুইজারল্যান্ডের মনোবিদ, তিনি তার এই বিকাশ তত্ত্বতে আলোচনা করেছেন যে একটা ছোট্ট শিশু জন্মগ্রহণের পর কিভাবে ধারণা গঠন করে, কিভাবে শেখে, কোনো বিষয় সম্পর্কে তার ধারণা কিভাবে গঠিত হয়, সেটাই মূলত তিনি দীর্ঘকাল গবেষণা করে তার এই থিওরি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং এই থিওরি আমাদের টিচিং লার্নিং এ মূলত ক্লাসরুম সিচুয়েশনে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে, শিক্ষাকে মনস্তাত্ত্বিক এবং আধুনিক করে তুলেছে। কিভাবে সেটা আমরা এই তথ্য আলোচনা করলেই বুঝতে পারবো। তিনি তার তত্ত্বে শিশুদেরকে বিজ্ঞানী হিসেবে কল্পনা করেছেন। বিজ্ঞানী হিসেবে কল্পনা করেছেন এই অর্থে যে তিনি বলতে চাইছেন যে শিশুরা জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে না, কিংবা বাইরে থেকে তাদের উপর জ্ঞান চাপিয়ে দেওয়া যায় না, চাপিয়ে দেওয়া হয় না। শিশুরা জ্ঞানের নির্মাণ করে। তাই তাকে নির্মিতিবাদী বা গঠনবাদী মনোবিদও বলা হয়। কনস্ট্রাকটিভিজম যে থিওরি, নির্মিতিবাদ, যার মূল তত্ত্ব হচ্ছে, মূল কথা হচ্ছে শিশুরা তাদের পূর্ব অভিজ্ঞতার সাহায্যে জ্ঞানের নির্মাণ করে, জ্ঞানকে গঠন করে। জ্ঞানকে বাইরে থেকে মুখস্থ করে নেয় বা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়, এরকমটা নয়। একটা ছোট্ট শিশু জন্মগ্রহণের পর যেমন যেমন বড় হতে থাকে, ধাপে ধাপে তার এই যে জ্ঞানকে গঠন করার বা ধারণা অর্জন করার যে প্রক্রিয়া কিভাবে বিকশিত হয়, কত বছর বয়সে কিভাবে সেটা বিকশিত হয়, সেটা তিনি তার এই তথ্যে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। এবং আলোচনা করার সময় তার এই তথ্যে তিনি কয়েকটা ধারণার কথা যেমন বলেছেন, শিশুদের জ্ঞান গঠনের যে প্রসেস বা প্রক্রিয়া, তাতে কয়েকটা ধারণার সাহায্যে তিনি সেগুলিকে ব্যাখ্যা করেছেন। এবং বয়স অনুযায়ী কয়েকটা স্তরে ভাগ করে কোন বয়সে শিশুর জ্ঞান অর্জনের ক্ষমতা কতটুকু বিকশিত হয় সেগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমরা শ্রেণীকক্ষে ছেলেদের বয়স, তার মেধা, তার শেখা বা জ্ঞান গঠনের যে ক্ষমতা, সেই অনুযায়ী যাতে আমরা তাদের শিখতে সাহায্য করি, শেখাতে সাহায্য করি, তবেই টিচিং লার্নিংটা মিনিংফুল হবে, কার্যকর হবে। তো আমি আমার আজকের যে উপস্থাপনা, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ পেঁয়াজে, তার যে পিপিটি সেটা আপনাদের সামনে তুলে ধরে আমি আমার আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইব। পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ পেঁয়াজে আমরা প্রথমেই দেখব তিনি শিশুদেরকে ক্ষুদে বিজ্ঞানী বা স্মল সায়েন্টিস্ট মনে করেছেন। তার কারণ হলো তিনি মনে করতেন যে শিশুরা জ্ঞানকে আবিষ্কার করে, জ্ঞানকে গঠন করে, জ্ঞানকে তারা মুখস্থ করে নেয় না বা তাদের উপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় না। তারা এই পৃথিবীর যে বিভিন্ন বস্তু বা বিভিন্ন উদ্দীপক, সেগুলোর সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে সেই সমস্ত বিষয় সম্পর্কে তারা ধারণা তৈরি করে। যেহেতু পেঁয়াজে তার এই তত্ত্বে বা থিওরিটিতে দার্শনিক চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়েছিলেন, তাই তাকে জেনেটিক এপিস্টেমোলজিস্ট বলা হয়। এছাড়া তিনি যেহেতু এই শিশুদের জ্ঞান নির্মাণের বিষয়ে নির্মিতিবাদকে খুব কঠোরভাবে প্রয়োগ করেছেন এবং জ্ঞান গঠনের ক্ষেত্রে শিশুর বা শিক্ষার্থীর উপরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, তাই তাকে কঠোর নির্মিতিবাদীও বলা হয়। এবার আমি শুরুতেই বলছিলাম যে পেঁয়াজে তার এই তত্ত্ব উপস্থাপনার জন্য কয়েকটা ধারণার সাহায্য নিয়েছেন, কয়েকটা কনসেপ্টের সাহায্য নিয়েছেন। তার মধ্যে প্রথম কনসেপ্টটা হচ্ছে স্কিমা। স্কিমা খুব সহজ জিনিস।
স্কিমা বলতে আমরা বুঝবো আমাদের মানসিক সংগঠন, যে মানসিক সংগঠন আমাদেরকে কোনো একটি বিষয়ে ধারণা তৈরিতে সাহায্য করে। ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিই। ছোট্ট একটা শিশু বাড়িতে যখন থাকে, সে দেখছে তার সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে দৌড়ে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার সেদিকে যাচ্ছে। সে হয়তো জিজ্ঞেস করছে যে এটা কি, বা বাড়ির অন্যরা বড়রা তাকে বলছে যে এটা বিড়াল। তাহলে তার মনের মধ্যে বিড়াল সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে যে এই হচ্ছে বিড়াল, যার 4টা পা আছে এবং মিউ মিউ করে আওয়াজ করে। বিড়াল সম্পর্কে তার যে মনের মধ্যে একটা ধারণা তৈরি হলো, এটিকেই বোঝাতে গিয়ে মনোবিদ পিয়াজে স্কিমা শব্দটার ব্যবহার করেছেন। স্কিমা হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা তৈরি করার যে একটা প্রক্রিয়া। স্কিমাকে বিভিন্ন ভাবে আমরা বলতে পারি, যেমন বলতে পারি যে স্কিমা হচ্ছে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যের একক সংগঠন। অর্থাৎ আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে যে বিভিন্ন ধরনের তথ্য সঞ্চিত আছে, তার এক একটা স্কিমা। এবং এটা চিন্তা এবং আমাদের যে আচরণ, এর পদ্ধতিগত প্যাটার্ন আমরা বলতে পারি স্কিমাকে। এছাড়াও এই আমাদের স্কিমা কিন্তু নতুন নতুন তথ্য পেলে সম্প্রসারিত পরিবর্তিত হতে থাকে। আমাদের স্কিমা সম্প্রসারিত এবং পরিবর্তিত হতে হতে আমাদের কোনো একটা বিষয় সম্পর্কে সামগ্রিক ধারণা তৈরি হয়। সেটা কিভাবে এই স্কিমা সম্প্রসারিত হয় আমরা এর পরবর্তী স্লাইডগুলোতে বিস্তৃতভাবে আলোচনা করব। এখানে পিয়াজে স্কিমা গঠনের একটা সার্কেলের মতো করে বিষয়টাকে চক্রের মতো করে আলোচনা করতে চেয়েছেন। কিভাবে সেটা আমরা এখানে দেখে নেব। প্রথমেই যে একটা কুকুরের ছবি আছে, 4 পায়ে প্রাণী মানেই কুকুর। একটা কুকুরকে যদি প্রথমে দেখে একটা ছোট্ট শিশু, এবং যে সে যদি তার বড়দের কাছ থেকে জানতে পারে বা যে এটা হচ্ছে কুকুর এবং এটা ঘেউ ঘেউ করে আওয়াজ করে, এইবার তাহলে কুকুর সম্পর্কে তার একটা ধারণা তৈরি হলো। কুকুর 4 পায়ে প্রাণী এবং তার যে আওয়াজটা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হলো। তাহলে কুকুর সম্পর্কে তার একটা ধারণা তৈরি হলো, অর্থাৎ তার একটা স্কিমা তৈরি হলো। এইবার আমরা এখানে চলে আসবো এই যে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। এখানে অ্যাসিমিলেশন বা আত্মীকরণটাকে পিয়াজে বলতে চেয়েছেন আমাদের যে স্কিমা, কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা তৈরি হয়েছে, সেটা যে পরবর্তীতে সম্প্রসারিত হতে থাকে, বিস্তারিত হতে থাকে, বিস্তৃত হতে থাকে, তারই ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি এই আত্মীকরণ, সহযোজন, ভারসাম্যহীনতা, সাম্যাবস্থা, এই কয়েকটা প্রসেসে এই বিষয়গুলোকে তিনি আলোচনা করতে চেয়েছেন। যেমন এখানে আত্মীকরণটা হচ্ছে কি, তার একটা ছোট্ট শিশুর কুকুর সম্পর্কে একটা স্কিমা বা ধারণা তৈরি হয়েছে। এবার সে বিড়ালকে দেখছে, বিড়ালকে দেখে সে ভাবছে যে এটা হচ্ছে কুকুর, কারণ সে দেখেছে যে 4 পায়ে এরকম প্রাণী, তা হলে সেটা কুকুর হবে। কিন্তু যখন সে দেখছে যে না, এটা তো ঘেউ ঘেউ করে আওয়াজ করে না, এটা তো মিউ মিউ করে আওয়াজ করছে, তখন হয় কি, তখন আমরা এই যে 3 নম্বর এতে চলে আসবো। এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখানে, তার মধ্যে একটা ভারসাম্যহীনতা অবস্থা তৈরি হয়। সে ভাবনায় পড়ে যায় যে এটা তো কুকুর নয়, কারণ এটা তো কেমন আলাদা আওয়াজ করছে, এটা তো মিউ মিউ করে আওয়াজ করছে। তখন তার মনের মধ্যে যে স্কিমাটা ছিল কুকুর সম্পর্কে, সেখানে একটা ভারসাম্যহীনতা বা ডিসইকুইলিব্রিয়াম তৈরি হয় যে এটা কেমন হলো, এটা তো কুকুর নয়। এইবার বড়রা কেউ হয়তো তাকে বুঝিয়ে দিল যে না না, এটা কুকুরের মতো দেখতে হলেও, কুকুরের মতো 4টে পা এর আছে ঠিকই, বা আরো তার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো কুকুরের মতো ঠিকই, কিন্তু এটা আলাদা একটা প্রাণী, এটা হচ্ছে বিড়াল। এবার আমরা এখানে চলে আসবো, এই যে এখানে একটা টর্চ দেওয়ার মতো ছবি আছে, মানে আলো জ্বলে উঠলো, অর্থাৎ এখানে তার যে কুকুর সম্পর্কে স্কিমা ছিল,
তার সঙ্গে এবার বিড়াল সম্পর্কে একটা নতুন স্কিমা তৈরি হচ্ছে। সে কুকুরকে কুকুর হিসেবে চিনতে এবং বুঝতে পারছে এবং বিড়ালকে আলাদা একটা প্রাণী হিসেবে আইডেন্টিফাই করতে পারছে। এটা হলো সহযোজন। এবং এই সহযোজন হওয়ার ফলেই আমরা এবার মাঝখানে চলে আসবো, তার মধ্যে একটা ব্যালেন্স, ছবিতেও বেশ সুন্দর করে ব্যালেন্সটা দেখানো হয়েছে। তার মধ্যে যে একটা অসাম্য অবস্থা বা ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল সেটা দূর হয়। সে কুকুরকে কুকুর এবং বিড়ালকে বিড়াল আলাদা করে চিনতে পারে। এভাবেই তার স্কিমা সম্প্রসারিত হতে থাকে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার এবং পরিস্ফুট হতে থাকে। এবার আমরা পরের এতে চলে যাব। এইভাবে আমাদের শিশুদের ধারণা গঠন হয়। এখানে দুটো বিষয় আপনাদের সামনে আমি আরো একটু পরিষ্কার করে বলতে চাইবো। একটা হচ্ছে আত্মীকরণ। আত্মীকরণ হবে যখন কোনো শিশু নতুন কোনো তথ্য আগের শেখা কোনো বিষয় বা ধারণার সঙ্গে স্কিমার সঙ্গে হুবহু কপি করে যুক্ত করার চেষ্টা করবে, তখন সেটাকে আমরা আত্মীকরণ বলবো। কিন্তু যখন একটা শিশু তার স্কিমায় কোনো সংযোজন বা বিয়োজন করবে, অর্থাৎ পরিবর্তন করবে, পুনর্গঠন করবে, অর্থাৎ চেঞ্জ করবে, তখন সেটাকে আমরা বলবো সহযোজন। হুবহু তথ্যযুক্ত করলে আত্মীকরণ এবং সেটাকে পরিবর্তন করে যুক্ত করলে হবে সহযোজন। এবার আমরা দেখব যে একটা ছোট্ট শিশু বড় হতে থাকে তেমন তার এই যে জ্ঞান গঠনের যে প্রক্রিয়া সেটা কিভাবে বিকশিত হয়, কোন বয়সে তারা কিভাবে শিখতে পারে, সেটা তিনি 4টা স্তরে ভাগ করে আলোচনা করেছেন। প্রথম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেন্সরি মোটর স্টেজ, 0 থেকে 2 বছর। তারপরে হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ, 2 থেকে 7 বছর। তারপরে হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর। এবং শেষেরটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ, 11 থেকে 18 বছর। 11 থেকে 18 অর্থাৎ 0 থেকে 18 বছর অবধি ছেলে মেয়েদের এই জ্ঞান গঠনের যে প্রসেস, সেগুলো কোন বয়সে কিরকম থাকে আমরা প্রত্যেকটা স্তর ধরে ধরে আলোচনা করলেই আমাদের ক্লাসরুমে এটাকে প্রয়োগ করার বিষয়টা খুব সহজ ও সরল হয়ে উঠবে। প্রথম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর। সংবেদন সঞ্চালন বা সেন্সরি মোটর যে টাইটেলটা আছে এই স্তরে, সেখান থেকে আমরা বুঝতে চেষ্টা করব যে ছেলে মেয়েরা, শিশুরা, শিক্ষার্থীরা এই বয়সে অর্থাৎ 0 থেকে 2 বছরে তাদের যে ইন্দ্রিয়, তাদের এই ইন্দ্রিয়কে ব্যবহার করেই মূলত শেখে। ইন্দ্রিয়কে ব্যবহার করা ছাড়া তারা বিশেষ কিছু এই স্তরে শিখতে পারবে না। এই স্তরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্ত ক্রিয়াগুলো তারা করে, যেমন আমরা আমাদের প্রতিবর্ত ক্রিয়া করি। চোখে তীব্র আলো পড়লে আমাদের চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়, বা মশা কামড়ালে যে জায়গায় মশা কামড়ায় শরীরে সেখানে দ্রুত আপনা আপনি আমাদের হাতটা চলে যায়। এগুলোকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। এছাড়াও এই বয়সের ছেলে মেয়েরা বিভিন্ন বস্তুকে চুষে বা হাতে পেলে সেটাকে হাতে আঁকড়ে ধরে বুঝতে চায় যে এটা আসলে কি। আর হচ্ছে আত্মকেন্দ্রিকতা এই বিষয়ে এই স্তরের খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই স্তরের ছেলে মেয়েরা এই জগৎ সম্পর্কে যে তাদের ধারণা সেটা থাকে অপূর্ণ বা অস্পষ্ট। তারা তাদের পঞ্চ ইন্দ্রিয়কে দিয়ে যতটুকু জগৎকে দেখতে এবং বুঝতে পারে ততটুকুই তারা স্বীকার করে। অর্থাৎ তার বাড়িটুকু, তার মা বাবা, যেটুকুর মধ্যে তার বিচরণ, যেটুকুর সঙ্গে তাকে মিথস্ক্রিয়া করতে হয় সেটুকুকেই সে স্বীকার করে। এর বাইরে যে বিশাল বড় জগৎ আছে এটার অস্তিত্বকে সে স্বীকার করে না। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে এই জগৎকে দেখার ক্ষমতা তার থাকে না। এটাকেই
পিঁয়াজে বলেছেন আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম, এটা কিন্তু স্বার্থপরতা নয়। আত্মকেন্দ্রিকতা বলতে আমরা অনেক সময় স্বার্থপরতাকে বুঝি, ঠিক তেমনটা নয়। এখানে শিশুর এই জগৎকে দেখার যে একটা ধরন সেটাকেই পিঁয়াজে বলেছেন আত্মকেন্দ্রিকতা। অর্থাৎ এই বয়সের ছেলে মেয়েরা এই বাইরের বিশাল জগৎ সম্পর্কে সচেতন থাকে না, যেটুকুর সঙ্গে তাকে মিথস্ক্রিয়া করতে হয় সেটুকুকেই মনে করে জগৎ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই বয়সের ছেলে মেয়েদের বস্তুর স্থায়িত্ব। এটাও খুব একটা মজার বৈশিষ্ট্য এই বয়সের ছেলে মেয়েদের। বস্তুর স্থায়িত্ব বলতে তারা তাদের সামনে যে বস্তুটি থাকে সেটাকেই তারা মনে করে যে তার অস্তিত্ব আছে। তার সামনে থেকে যদি কোনো বস্তুকে সরিয়ে নেওয়া হয় তাহলে সে মনে করবে যে এই বস্তুর আর কোনো অস্তিত্ব নেই। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল মানেই মনের আড়াল হয়ে যায় এদের কাছে। একটা উদাহরণ নিতে পারি আমরা। ধরুন একটা বাড়িতে মামা এসেছে বেড়াতে, ছোট্ট শিশু 0 থেকে 2 বছরের শিশু রয়েছে সেই ঘরে। মামা বেশ চকলেট এনেছে শিশুর জন্য, চকলেট দিয়েছে শিশুকে, সবই ঠিক আছে, কিন্তু মামা যখন চলে গেছে বাড়ি তখন ছেলেটি মনে করবে যে মামা আর নেই। এবার আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? যে শিশুটি মনে করে যে মামা যখন চলে গেছে বাড়ি আর মামা নেই, অতএব তাকে কোনো কিছু শেখাতে চাইলে একদম মূর্ত বস্তু তার সামনে দিয়েই শেখাতে হবে। এমন কোনো ধারণা, এমন কোনো কনসেপ্ট আমরা তাদের দিতে চেষ্টা করব না যেটা বিমূর্ত, যেটা তার সামনে নেই, কারণ সেটা সে বুঝতে চাইবে না। এবার এই স্তরের ছেলে মেয়েদের ক্ষেত্রে শিক্ষক বা অভিভাবক এদের শিখতে কিভাবে সাহায্য করবেন? যদিও 0 থেকে 2 বছরে আমাদের স্কুলে ছেলে মেয়েরা আসে না, তবুও বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেমন যে সমস্ত নার্সারি স্কুল বা বিভিন্ন ধরনের বাচ্চাদের স্কুলগুলো তৈরি হয়, সেখানে এই বয়সে ছেলে মেয়েদেরও কেয়ার বা শিক্ষার ব্যবস্থা হয়। তো যাই হোক, আমরা গার্জেন হিসেবে বা শিক্ষক হিসেবে এই বয়সে ছেলে মেয়েদের মূলত ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, কারণ ইন্দ্রিয়ের বাইরে যে বিষয়গুলো, বিমূর্ত যে বিষয়গুলো, সেগুলো সম্পর্কে তারা ধারণা তৈরি করতে পারবে না। আর সে কারণেই তাদের বিভিন্ন আকারে আকৃতির, বিভিন্ন রঙের খেলনা, বিভিন্ন ধরনের বস্তু যেগুলো টিএলএম হিসেবে সাধারণত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ব্যবহৃত হয়ে থাকে, সেগুলোর মাধ্যমেই এদের শেখানো যেতে পারে। এবং এদেরকে খুব বেশি কিছু এরা শিখতে পারবে না, শেখানোর প্রয়োজনও নেই। এদের বিভিন্ন বস্তুর আকার, আয়তন, ওজন এগুলো সম্পর্কে ধারণা গঠন একদম হাতে কলমে দিয়েই তারা শিখবে। এবার আমরা চলে আসব পরের স্তরে, 2 থেকে 7 বছর। এবার ছেলে মেয়েরা স্কুলে চলে আসে। এই বয়সের ছেলে মেয়েরা 2 থেকে 7 বছর, প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। এখানে প্রাক সক্রিয়তা বলতে আমরা বুঝবো মূলত, এখানে সক্রিয়তা বলতে মানসিক সক্রিয়তা। আমাদের যে মানসিক যে গুণাবলীগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করার ক্ষমতা, যেমন চিন্তন ক্ষমতা, বুদ্ধিকে বিশেষভাবে প্রয়োগ করা, ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল চিন্তা, সমস্যা সমাধানের ক্ষমতা, এইগুলোকে তারা প্রয়োগ করতে পারবে না। এইগুলোকে এর পরের যে স্টেজ আছে সেইখানে তারা প্রয়োগ করতে পারবে। আর সেই কারণে এই স্তরের নামকরণ হয়েছে প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ। এই স্তরে ছেলে মেয়েদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রতীকী চিন্তন করতে পারবে। প্রতীকী চিন্তন করতে বলতে কোনো শব্দ, কোনো ছবি, কোনো সংকেত তাদের সামনে তুলে ধরে সেইটা সম্পর্কে তাদেরকে যদি ভাবতে বলা হয় তাহলে পারবে, কিন্তু বিমূর্ত কোনো বিষয় সম্পর্কে তাদের সামনে বললে বা আলোচনা করলে তারা বুঝতে পারবে না। 2 নম্বর হচ্ছে সর্বপ্রাণবাদ ও কৃত্রিমতা। এই বয়সের ছেলে মেয়েরা সবকিছুকে জীবন্ত মনে করে। আপনারা দেখবেন এই বয়সের শিশুরা
যদি তাকে তার হাতে বা পায়ে, বাড়িতে, খাটে বা মেঝেতে লেগে যায়, আঘাত প্রাপ্ত হয় সে, তাহলে সে ওই মেঝেতে গিয়ে আবার মারে বা খাটে গিয়ে মারে, বা বাবাকে কিংবা মাকে বলে যে তুমি এই এখানে মারো, খাটটাকে মারো, আমাকে ও মেরেছে বা আঘাত দিয়েছে। কারণ তারা মনে করে যে সব কিছুর মধ্যে প্রাণ আছে, সব কিছুর মধ্যে প্রাণ আছে, এবং তারা মনে করে যে এই পৃথিবীর সবকিছুই মানুষ সৃষ্টি করেছে, এই তাদের ধারণা থাকে। এই স্তরের কিছু সীমাবদ্ধতা আছে। এই স্তরের ছেলে মেয়েদের যে চিন্তা করার ক্ষমতা, সেটা হচ্ছে একমুখী বা কেন্দ্রীয়করণ চিন্তা ভাবনা। যেমন এরা কোনো একটা বিষয়ের একটা দিক নিয়ে ভাবতে পারবে, কোনো একটা বিষয়ের যে বিভিন্ন দিক থাকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে একটা বিষয় সম্পর্কে, সেটা তারা করতে পারবে না। এছাড়াও এদের বিপরীত চিন্তায় অক্ষমতা থাকে। যেমন এরা 2 আর 2 4 বুঝে নিতে পারবে, কিন্তু 4 থেকে 2 বাদ দিলে যে 2 হয়, বিপরীত ভাবে চিন্তা করার ক্ষমতা কোনো বিষয় সম্পর্কে, এটা তারা পারবে না। তাহলে এই বয়সের ছেলে মেয়েদেরকে আমাদেরকে শেখাতে হলে মূলত বিভিন্ন রূপক অভিনয়, ছবি আঁকা, অনুকরণের পরিবেশ তৈরি করা, ছেলেমেয়েরা যাতে দেখে দেখে শেখে। আর এই কারণে এখানে মূলত শিক্ষকদেরকে তাদের সামনে একটা আদর্শ আচরণ করতে হবে। আমি বলবো যে তোমরা, ছাত্রকে বলবো যে তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা মিথ্যা কথা বলবে না, তাহলেই তারা কিন্তু এটা শিখবে না। আমার আচরণে এটাকে ফুটিয়ে তুলতে হবে। আমি যদি বলি তাদেরকে সময়ের গুরুত্ব বুঝতে হবে, সময়ের গুরুত্ব বুঝতে হবে, তাহলে এটা তারা বুঝবে না। যদি আমি আমার স্কুল লাইফে, স্কুল আওয়ারে সময়টাকে খুব সুন্দরভাবে মেনটেন করি, তাহলে তারা সময়ের মূল্য বুঝবে। অর্থাৎ তাদের সামনে আদর্শ আচরণ করতে হবে এবং সেটা দেখেই তারা শিখবে। এমনি শুনে শুনে মুখে বক্তব্যের আকারে যদি আমরা কোনো কিছু তাদেরকে শেখাতে চাই, তাহলে সেটা খুব একটা কার্যকরী হবে না। তাই তাদের সামনে আদর্শ আচরণ করতে হবে। কোনো বিষয় শেখাতে হলে তার একটা রূপক বা টিএলএম তুলে ধরতে হবে, ছবি আঁকার সুযোগ করে দিতে হবে, ভাষা ব্যবহারের সুযোগ করে দিতে হবে। কল্পনা শক্তির যেহেতু তাদের খুব দ্রুত বিকাশ হয়, তাই তারা যাতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার সুযোগ পায়। দলগত যে শিক্ষণ পদ্ধতিগুলো আছে, প্রজেক্ট মেথড বা আরো যে সমস্ত কোঅপারেটিভ লার্নিং, কোলাবোরেটিভ লার্নিং, সেগুলোর সাহায্য নিতে হবে, যাতে তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা, কথাবার্তা এগুলো বলার সুযোগ পায়। তাহলে তাদের মধ্যে ভাষার বিকাশ যেমন হবে, তাদের মধ্যে কল্পনা শক্তির বিকাশ হবে, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের যে ধারণা গঠন, সেটা অত্যন্ত সুদৃঢ় হবে। এইভাবে এখানে শিক্ষককে এই স্তরে ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করতে হবে, তাদেরকে এইভাবে শিখতে সাহায্য করতে হবে। এরপরে আমরা চলে যাব মূর্ত সক্রিয়তার স্তরে। মূর্ত সক্রিয়তার স্তরটা কি? মূর্ত সক্রিয়তার স্তর হলো যে এই স্তরে ছেলে মেয়েরা তাদের যে মানসিক সক্ষমতাগুলো, সেগুলোকে প্রয়োগ করতে পারবে, কিন্তু মূলত মূর্ত বিষয়বস্তুর প্রেক্ষিতে। একটু আগে যে আমি বলছিলাম যে প্রাক সক্রিয়তার স্তরে ছেলেমেয়েরা তাদের যে মানসিক সক্ষমতাগুলো, সেগুলোর প্রয়োগ ঘটাতে পারে না। এই স্তরে সেটা পারে, কিন্তু মূর্ত বিষয় সম্পর্কে পারবে, বিমূর্ত বিষয় সম্পর্কে পারবে না। তাই এই স্তরের নামই হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ। তাদের সামনে কোনো বিষয় সম্পর্কে ধারণা গঠন করতে হলে তার মূর্ত বিষয় বা কংক্রিট একটা বিষয় তাদের সামনে তুলে ধরতে হবে। কিভাবে মূর্ত সক্রিয়তা সম্পর্কে তারা সক্রিয় হতে পারে, মূর্ত বিষয় সম্পর্কে তারা ধারণা গঠন করতে পারে, আমরা এখানে দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের সংরক্ষণ বা কনজারভেশন। তারা সংরক্ষণ বা কনজারভেশন করতে পারে। যেমন উদাহরণ আমরা নেব যে এই বয়সের ছেলে মেয়েদের সামনে যদি একটা গ্লাস এবং একটা বাটি রাখা হয়, এবং অন্য একটি গ্লাসে 1 গ্লাস জল তার সামনে রাখা গ্লাসটিতেও ঢালা হলো, এবং
সমপরিমাণ ওই গ্লাসেই আরেক গ্লাস জল তার সামনে রাখা বাটিটাতেও ঢালা হলো। খুব স্বাভাবিকভাবেই তার যে ছবিটা হবে, এখানে যেমন দুটো গ্লাস আছে, একটা সরু গ্লাস আর একটা চৌড়া। তো যেটা চৌড়া গ্লাস আছে সেখানে জলের যে উচ্চতা সেটা কম, আর যেটা সরু গ্লাস আছে তার উচ্চতা হয়েছে বেশি। এই বয়সের ছেলে মেয়েরা এটাকে আইডেন্টিফাই করতে পারবে, তারা বুঝতে পারবে যে দুটো গ্লাসে সমপরিমাণ জল আছে। এটাকেই পেঁয়াজে বলেছেন সংরক্ষণ করতে পারা, কনজারভেশন। তারা বুঝতে পারবে যে একটা গ্লাসের জলের উচ্চতা বেশি আর একটা গ্লাসের জলের উচ্চতা কম হলেও দুটো গ্লাসেই সমপরিমাণ জল আছে। তার কারণ হলো যে দুটো গ্লাসে সমপরিমাণ জল ঢালা হয়েছে। এর আগের স্তরের ছেলে মেয়েরা কিন্তু বুঝতে পারবে না। প্রাক সক্রিয়তার স্তরের ছেলে মেয়েদের যদি এটা করা হয় তাহলে তারা বলবে যে না, এই সরু গ্লাসে বেশি জল আছে আর এই গ্লাসটাতে কম জল আছে। যদি এরকম শরবত তাদের দেওয়া হয় তাহলে তারা কিন্তু এই সরু গ্লাস নিতে চাইবে যে এটাতে বেশি আছে, আমি এটাই নেব। কিন্তু এই মূর্ত সক্রিয়তার স্তর সে দেখতেই পাচ্ছে, তার সামনে এই বিষয়গুলো ঘটছে, তো সে বুঝতে পারবে যে দুটোতে সমান আছে, অসুবিধার কিছু নাই। আর একটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের ছেলে মেয়েদের ক্রমপর্যায় বা সেরিয়েশন। এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে ছেলে মেয়েরা যে কোনো বিষয়কে ছোট থেকে বড়, হালকা থেকে ভারী এভাবে সাজাতে পারবে, কিন্তু বস্তুকে যদি তাকে বলা হয় যে রাম থেকে শ্যাম বড়, শ্যাম থেকে রহিম বড়, রহিম থেকে যদু বড়, যদু থেকে মধু বড়, এই করে 6টা-7টা নাম বলে দেওয়া হয়, এবার তুমি বলো তো কে কার থেকে বড় আর কে কার থেকে ছোট, সে বলতে পারবে না, কারণ তার সামনে আর কোনো মূর্তি নেই, সে দেখতে পাচ্ছে না। কিন্তু যদি তার সামনে কতগুলো বস্তু দিয়ে সেগুলোকে ছোট থেকে বড়, হালকা থেকে ভারী এভাবে সাজাতে বলা হয় তাহলে সে কিন্তু সাজিয়ে দেবে। অর্থাৎ মূর্ত বিষয়কে নিয়ে চিন্তা করার, মূর্ত বিষয়কে নিয়ে কাজ করার ক্ষমতা এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে হয়ে থাকে। তারপরেরটা হচ্ছে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন। এই শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশনটা হচ্ছে সাদৃশ্যের ভিত্তিতে বস্তুকে পৃথক করা। সেই একই কথা, মূর্ত বস্তুকে নিয়ে তারা এই ক্লাসিফিকেশন করতে পারবে। যেমন তাদের সামনে যদি বিভিন্ন কালারের বল দেওয়া হয় এবং বলা হয় যে তুমি লালগুলোকে আলাদা করো, নীলগুলোকে আলাদা করো, করে দিতে পারবে। যদি বিভিন্ন খেলনা দিয়ে বলা হয় যে গোলগুলোকে আলাদা করো, চারকোনাগুলোকে আলাদা করো, তিন কোণাগুলোকে আলাদা করে দাও, সে করে দিতে পারবে। এইভাবে সে শ্রেণীকরণ করতে পারবে, কিন্তু সেটা হচ্ছে মূর্ত বস্তুর কে শ্রেণীকরণ করতে পারবে। যদি বিমূর্ত কোনো বিষয় সম্পর্কে বলা হয় তাহলে কিন্তু আর পারবে না। পরের পয়েন্টটা হচ্ছে বিকেন্দ্রীকরণ ও বিপরীতমুখী চিন্তা। একটা বিষয়ের বিভিন্ন দিক থাকে, সেটাকে তারা এবার ভাবতে পারবে, যেটা এর আগের স্তরে পারছিল না। এবং উল্টো দিক থেকে ভাবার যে ক্ষমতা, যেমন 2 আর 2 যেমন 4 হয়, তো 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, এইভাবে তারা বিপরীত দিককেও ভাবতে পারবে এই স্তরে। তাহলে সংরক্ষণের যে স্তর বা কংক্রিট অপারেশনাল যে স্টেজ 7 থেকে 11 বছর, এই বয়সের ছেলে মেয়েদের সঙ্গে আমরা যখন শিক্ষকরা তাদের শিখতে সাহায্য করব, তখন মূলত মূর্ত বস্তুকে কেন্দ্র করেই যাতে তাদের আমরা জ্ঞান গঠন বা ধারণা গঠনে তারা সচেষ্ট হয়, সেটা আমরা মাথায় রাখবো। খুব বিমূর্ত বিষয় সম্পর্কে আমরা যদি কোনো টিএলএম ছাড়াই যদি আমরা তাদেরকে কোনো বিমূর্ত বিষয় সম্পর্কে শেখাতে যাই, তাহলে কিন্তু তারা ধারণা গঠন করতে পারবে না। এই সময় আমরা কি করতে পারবো? টিএলএম এর সাহায্য যেমন নেব, তেমনি কোনো একটা বিষয় তাদেরকে প্রজেক্টের মধ্য দিয়ে হাতে কলমে শেখার সুযোগ করে দিতে পারি। লার্নিং বাই ডুইং বা কাজের মাধ্যমে শিক্ষা। কোন একটা সমস্যা তাদের সামনে তুলে দিলাম এবং কতগুলো বস্তু তাদেরকে দিয়ে দিলাম যে এখান থেকেই তোমরা যোগ বিয়োগ শেখো। সেই বস্তুগুলোকে নিয়েই তারা সংখ্যার ধারণা 1 2 3 করে সাজাতে পারছে, বা যোগ শিখছে, বিয়োগ শিখছে। মুখে মুখে বলে তারা কিন্তু যোগ বিয়োগ বা কোনো বিষয় সম্পর্কে ধারণা তারা গঠন করতে
পারবে না। আরোহী পদ্ধতির ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে ছেলে মেয়েদের কোনো বিষয় শেখালে সেই বিষয় সম্পর্কে বিভিন্ন উদাহরণ আগে তাদের সামনে তুলে ধরতে হবে। আগে আমি একটা সংজ্ঞা দিয়ে দিলাম, এই হচ্ছে এই বিষয়, এটা না করে প্রথমে ছোট ছোট উদাহরণ দিয়ে তারপর বিষয়টাতে আসতে হবে উদাহরণ দিয়ে। যেমন আমি যদি বলি যে মানুষ মরণশীল, এটা একটা সিদ্ধান্ত, কিন্তু যদি বলি যে দেখো তোমার বা প্রত্যেকের দাদু বা দিদিরা মারা গিয়েছে, কারো বাবা মারা গিয়েছে, কারো আর কেউ মারা গিয়েছে, আর কারো আরো কেউ মারা গিয়েছে, এইভাবে সবাইকে একদিন মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, অতএব মানুষ মরণশীল। তো প্রথমে বিভিন্ন উদাহরণ দিয়ে বিষয়টা তার সামনে পরিস্ফুট করে দিয়ে তারপর যে সাধারণ সিদ্ধান্ত সেটা যদি আমরা তাদের সামনে তুলে ধরি তাহলে তাদের শিখতে সহজ হয়। কিন্তু যদি প্রথমে আমরা বিষয়টা বা কোনো একটা বিষয়ের সংজ্ঞা তাদের সামনে তুলে ধরি তাহলে তাদের সেটা বুঝতে অসুবিধা হবে। এইবার শেষ স্টেজ হচ্ছে পেঁয়াজের যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ হচ্ছে এইবার তারা তাদের যে মানসিক সক্ষমতাগুলো সেগুলোকে যৌক্তিকভাবে ফর্মালি প্রয়োগ করতে পারবে বিভিন্ন বিষয়ের ধারণা গঠনের ক্ষেত্রে। এইবার তারা তাদের যে মানসিক সক্ষমতাগুলো সেগুলোকে ফর্মালি একদম যৌক্তিকভাবে প্রয়োগ করতে পারবে। এর প্রথম বৈশিষ্ট্য আমরা দেখব বিমূর্ত চিন্তন ক্ষমতা। এইবার তারা কিন্তু বিমূর্ত বিভিন্ন বিষয়, মহাকাশের কোনো বিষয় সম্পর্কে ধারণা, দয়া, মায়া, সময়ানুবর্তিতা, এই যে এই বিমূর্ত বিষয়গুলো সম্পর্কে এবার তারা প্রকৃত ধারণা, এর প্রকৃত অর্থ বুঝতে পারবে। বাস্তব বস্তুর অনুপস্থিতিতেও সেই সম্পর্কে তারা চিন্তা করতে পারবে। ভাষার সাহায্যে তারা বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে, জটিল সমস্যা সমাধান করতে পারবে, জটিল চিন্তা করতে পারবে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তারা অনুমান করতে পারবে, হাইপোথেসিস গঠন করতে পারবে। হাইপোথেসিস গঠনটা কি? হাইপোথেসিস গঠন হলো কোনো বিষয় সম্পর্কে একটা অনুমান করতে পারা। যেমন যারা গবেষক, যারা বিজ্ঞানী, তারা কিন্তু প্রথমেই অনুমান করে, হাইপোথেসিস বা প্রকল্প গঠন করে। যেমন আইজাক নিউটন যখন দেখলেন যে একটা আপেল গাছ থেকে নিচে পড়লো এবং তার মনে হলো যে এটা নিচেই কেন পড়লো, উপরে কেন গেল না, কেন নিচে পড়লো, কি কারণ হতে পারে, কি কারণ হতে পারে দিয়ে তিনি বিভিন্ন রকম অনুমান করেছেন যে এটা হতে পারে, আরেকটা হতে পারে, আরেকটা হতে পারে। এইভাবে কোনো একটা বিষয় সম্পর্কে হাইপোথেসিস করা বা প্রকল্প গঠন করা, অনুমান করা, এগুলো তারা করতে পারবে। ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে। তারা কল্পনার যে জগৎ আর বাস্তব জগৎ, এই দুটো যে আলাদা, এটাকে পৃথক করতে পারবে। জটিল সমস্যা সমাধান করতে পারবে। সাধারণ নীতি থেকে বিশেষ সিদ্ধান্তে আসতে পারবে। সাধারণ নীতি মানে এর আগে যেটা বলছিলাম যে ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতিতে শেখাতে হবে, অর্থাৎ প্রথমে অনেকগুলো উদাহরণ দিয়ে বিশেষ বিশেষ দিকগুলো বলে দিয়ে তারপর একটা সাধারণ নীতি বা সিদ্ধান্ত বা সংজ্ঞাটা আমরা বলবো, যেটাকে আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড বলা হয়, যেটা মূলত এর আগের স্তর অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তরে আমরা প্রয়োগ করব, কিন্তু এই স্তরে আমরা ডিডাকটিভ মেথড প্রয়োগ করতে পারবো। ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি। এই যে শেষে লেখা আছে লাইনটি, সাধারণ নীতি থেকে বিশেষ সিদ্ধান্তে আসা। আগেই সাধারণ নীতিটা বলে দিলাম যে হ্যাঁ মানুষ মরণশীল, বা এরকম আরো যে কোনো একটা সিদ্ধান্ত, তারপর তার বিশেষ বিশেষ অংশগুলো অর্থাৎ উদাহরণগুলো তুলে ধরে তার সামনে যে প্রথম সংজ্ঞা তুলে ধরেছিলাম সেটা বুঝিয়ে দিলাম। এই পদ্ধতিতে তারা এখন বুঝতে পারবে, অসুবিধার কিছু নেই। তাহলে এই স্তরে ছেলে মেয়েদের সঙ্গে আমরা যখন টিচিং লার্নিং এ থাকবো, আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যাতে ছেলেমেয়েরা শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল না হয়, যাতে তারা জ্ঞানের গঠন করে এবং সেটার জন্য তাদেরকে কিছু স্বাধীনতা দিতে হবে। কারণ শিশুরা জ্ঞানের গঠন করে সক্রিয়তার মাধ্যমে এবং পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে। কোনো বিষয় যখন আমরা তাদের শিখতে সাহায্য করব তখন দেখব বিষয়টা যাতে তাদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত থাকে
তাদেরকে একটু স্বাধীনতা দেওয়া, নিজের মতো করে কাজ করতে দেওয়া, প্রজেক্ট পদ্ধতি বা সমস্যা সমাধান পদ্ধতি, লার্নিং বাই ডুইং, কাজের মাধ্যমে শিক্ষা, এই সমস্ত পদ্ধতির প্রয়োগ করা, যাতে করে তারা হাতে কলমে কাজ করার সুযোগ পায়, নিজের মতো করে ভাবনা চিন্তা করার সুযোগ পায়, সমস্যা সমাধান করার সুযোগ পায়। টিচিং টুল হিসেবে আমরা সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং মেথড, প্রজেক্ট মেথড, এছাড়াও আরো যে সমস্ত ক্রিয়েটিভ মেথড আছে, যেখানে ছেলে মেয়েদের চিন্তা করার সুযোগ থাকে, সৃজনশীল ভাবনা করার সুযোগ থাকে, সেই ধরনের পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করব। এই ধরনের এই স্তরের ছেলে মেয়েরা জটিল চিন্তা, বৈজ্ঞানিক চিন্তা করার ক্ষমতা অর্জন করে, তাই তারা যাতে সক্রিয় হয়ে তথ্য বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সংক্ষিপ্তভাবে একটু 4টা স্তর আমরা যে আলোচনা করলাম একটু দেখে নেব। এখানে প্রথম হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, 0 থেকে 2 বছর। এখানে বস্তুর স্থায়িত্ব, যে বৈশিষ্ট্য, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে যে ধারণা, সেটা তাদের থাকে না। তারা মনে করে যে বস্তুটা তার চোখের সামনে নেই, সেই বস্তুটার আর অস্তিত্বও নেই, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণার অভাব থাকে তাদের। এই স্তরে চিন্তনের ধরন হয় মূলত প্রতিবর্ত ক্রিয়া করে। এই স্তরে ছেলে মেয়েদেরকে যদি আপনি ওজনের ধারণা দেন, তাহলে মুখে বলে কিন্তু হবে না, সে হাতে তুলে ধরে ধরেই শিখবে। সে ভাত খাবে যখন এবং মুড়ি খাবে যখন, তখন বুঝতে পারবে যে ভাতটা ভারী আর মুড়িটা হালকা। এভাবেই প্রতিবর্ত ক্রিয়া করে, ইন্দ্রিয় ব্যবহার করে, এখানে সংবেদন সঞ্চালন বা সেন্সরি মোটর বলতেই মূলত আমাদের ইন্দ্রিয়কে ব্যবহার করে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। ইন্দ্রিয়, আর এখানে আমরা কি করব, টিচিং স্ট্র্যাটেজি কি হবে, ইন্দ্রিয় গ্রাহ্য খেলনা দিতে হবে। বিভিন্ন রকম ইন্দ্রিয় গ্রাহ্য খেলনা দিলেই, বিভিন্ন খেলনা দিয়েই সে ভারী হালকা বস্তুর আকার আকৃতি সম্পর্কে ধারণা তৈরি করবে। 2 নম্বর হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর, 2 থেকে 7 বছর। এখানে প্রতীকী চিন্তন করতে পারবে, অর্থাৎ ছবি, প্রতীক, ভাষা দিয়ে, শব্দ দিয়ে তারা কোনো বিষয়কে চিনতে, জানতে এবং বুঝতে পারবে। এইখানে চিন্তাগুলো অবযুক্তিপূর্ণ হয়। তার অবযুক্তিপূর্ণ এই অর্থে যে তারা মনে করে যে সবকিছুই মানুষের সৃষ্টি, এবং চিন্তাগুলো একমুখী হয়। কোনো একটা বিষয় সম্পর্কে, বিষয়ের যে বিভিন্ন দিক থাকে, সেটা তারা বুঝতে পারে না। আর হচ্ছে এই বয়সে ছেলে মেয়েদের অভিনয়, তাদের সামনে অভিনয় করতে হবে, তাদেরকে অভিনয় বা রূপক অভিনয়, বিভিন্ন টিএলএম তাদের সামনে তুলে ধরতে হবে, ছবি আঁকার সুযোগ দিতে হবে, ভাষা ব্যবহারের সুযোগ দিতে হবে। তারপরেরটা চলে আসছে মূর্ত সক্রিয়তার স্তর, 7 থেকে 11 বছর। এখানে সংরক্ষণ, শ্রেণীকরণ, ক্রমপর্যায়, এই বৈশিষ্ট্যগুলো থাকে। এখানে আরোহী পদ্ধতির ব্যবহার করতে হবে, অর্থাৎ আগে উদাহরণ দিয়ে বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার করিয়ে তারপর কোন একটা বিষয় তাদের সামনে তুলে ধরতে হবে। এখানে কাজের মাধ্যমে শেখা, হাতে কলমে শেখা, লার্নিং বাই ডুইং, বিভিন্ন ধরনের টিএলএম এরও ব্যবহার করতে হবে এখানেও। এবং শেষ যে স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, 11 থেকে 18 বছর। এখানে তারা প্রকল্প গঠন করতে পারে, কোনো বিষয় সম্পর্কে অনুমান করতে পারে, সমস্যা সমাধান করতে পারে, চিন্তন করতে পারে, জটিল চিন্তা করতে পারে। এক্ষেত্রে অবরোহী পদ্ধতির আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ যে কোনো বিষয় তাদের সামনে তুলে ধরে তারপর সেগুলো সাধারণ সিদ্ধান্ত বা সংজ্ঞা বলে দিয়ে তারপর সেটাকে উদাহরণের মাধ্যমে তাদেরকে ব্যাখ্যা করতে পারবো, তারা এটা বুঝতে পারবে। এই বয়সের ছেলে মেয়েরাদেরকে প্রজেক্টের মাধ্যমে শেখাতে হবে, তাদেরকে বিভিন্ন সমস্যা তাদের সামনে তুলে ধরতে হবে, যাতে তারা ওই সমস্যাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে, যাতে তারা ওই সমস্যাকে নিয়ে গবেষণা করতে পারে। সে কারণেই তো পিয়াজে শিশুকে বৈজ্ঞানিক বলেছেন, ক্ষুদে বৈজ্ঞানিক, স্মল সায়েন্টিস্ট। কারণ ছেলেরা হাতে কলমে কাজ করবে, নিজের পূর্ব অভিজ্ঞতার ব্যবহার করবে এবং জ্ঞানের বা ধারণার গঠন করবে, ধারণার নির্মাণ করবে। তবে এবার আমরা একটু নির্মিতিবাদী যে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম, নির্মিতিবাদ বা পেঁয়াজের যে শিক্ষা ভাবনা, তিনি শিশু বিকাশের যে ধরন
আমাদের সামনে তুলে ধরেছেন। সেই অনুযায়ী আমরা ক্লাসরুমটাকে কিভাবে সাজাবো, প্রথম হচ্ছে বয়স ভিত্তিক পাঠ্যক্রম, শুধু পাঠ্যক্রম নয়, বয়স ভিত্তিক টিচিং মেথড, বয়স ভিত্তিক পাঠ্যক্রম হবে। যেমন শিশুর চাহিদা, সামর্থ্য, তার শেখার যে ধরন, আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে কোন বয়সে ছেলে মেয়েরা কিভাবে শিখতে পারবে, কোনটা শিখতে পারবে আর কোনটা শিখতে পারবে না, সেই অনুযায়ী বয়স অনুযায়ী আমাদেরকে পাঠ্যক্রমটা সাজাতে হবে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি। আমরা এবং আপনারাও যখন সংখ্যার ধারণা আমরা শিখেছিলাম, 1 2 3 4, তখন আমরা শিখেছিলাম একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ। কিন্তু ওই ক্লাস 1 বা পিপির ছেলে মেয়ে যার বয়স 3 বা 4, সে কিন্তু তিনে নেত্র বা চারে বেদ বলতে এই যে বিমূর্ত বিষয়গুলো, সেগুলো সম্পর্কে তার কোনো ধারণা নেই। যে শিশুটা একটু আগে তার মামা এসেছিল এবং তাকে চকলেটও দিয়েছে, সেই মামা চলে যাওয়াতেই তার অস্তিত্বকে অস্বীকার করে যে মামা আর নেই, তার কাছে এই একে চন্দ্র, দুয়ে পক্ষ আর তিনে নেত্র দিয়ে শেখানোটা মনোবিজ্ঞান সম্মত নয়। কারণ ওই তিনে নেত্র সম্পর্কে তার কোনো ধারণা তৈরি হয়নি। তাই তাদের এখন আমরা দেখি বর্তমান বইগুলোতে একের সামনে একটা বড় লাল আপেলের ছবি, দুয়ের সামনে দুটো পুতুল, তিনের সামনে এমন সব বিষয় দেওয়া থাকে যেগুলো সম্পর্কে শিশু ধারণা রয়েছে, যেগুলো নিয়ে শিশু খেলাধুলা করে, যেগুলো শিশু প্রত্যক্ষ করে বা যেগুলোর সঙ্গে শিশু ইন্টারাকশন করে। এইভাবে পাঠ্যক্রম এবং টিচিং মেথড, পড়ানোর যে কৌশল, সেটাকেও বয়স ভিত্তিক, মেধা ভিত্তিক, তাদের সামর্থ্য ভিত্তিক করতে হবে। তাহলেই এই টিচিং লার্নিং বা শিক্ষণের যে কাজ, এটা অনেকটা সহজ, সরল, আনন্দদায়ক এবং কার্যকরী হবে, মিনিংফুল হবে। সহজ থেকে জটিলের ধারণায় যেতে হবে। বিষয়গুলো শেখানোর সময় সহজ থেকে কঠিন ধাপে 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 যেতে হবে, টিএলএম এর ব্যবহার করতে হবে, মূর্ত থেকে বিমূর্তর দিকে যেতে হবে। আর হচ্ছে সক্রিয় শিখন, যাতে তারা শুধুমাত্র লেকচার মেথড না হয়, বলে বলে মুখে আমি বলে দেব, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, তাহলে কিন্তু হবে না। তাকে হাতে কলমে এগুলো করার সুযোগ করে দিতে হবে, তার সামনে আদর্শ আচরণ তুলে ধরতে হবে। তারা যাতে হাতে কলমে কাজ করে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা তৈরি করার সুযোগ পায়, তাই তাদের সামনে বিভিন্ন সমস্যা তুলে ধরতে হবে। শিক্ষণীয় বিষয়টাকে সমস্যার আকারে তাদের সামনে দিয়ে তারা যাতে সেটাকে নিয়ে কাজ করার, সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার, সেটাকে নিয়ে হাতে কলমে কাজ করার সুযোগ পায়, সেই ব্যবস্থা করে দিতে হবে। তবেই আমাদের টিচিং লার্নিং এর যে মূল উদ্দেশ্য, সেটা সফল হবে। এবার হলো, এতক্ষণ ধরে যে আমরা পেঁয়াজের এই বিকাশমূলক তথ্য আলোচনা করলাম, তার কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে, যেগুলো আমরা আলোচনা করব। এর প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে তিনি যে অপারেশনের কথা বলেছেন, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, এই অপারেশন বলতে ঠিক কি বোঝায় সেটা কিন্তু তিনি স্পষ্ট করেননি। তার ধারণাগুলো, অপারেশনের যে ধারণা, সেগুলো অনেকটা কল্পনা প্রসূত এবং এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যায় না। তবে আমরা অনুমান করতে পারি যে অপারেশন বলতে তিনি মূলত আমাদের যে মানসিক সক্ষমতাগুলো, সেগুলোকে প্রয়োগ করার ক্ষমতাই হয়তো বলতে চেয়েছেন, কিন্তু সেটা তার তত্ত্বে স্পষ্ট নয়। এছাড়াও তার যে এই তথ্য, সেটা আরেকটি দিক দিয়ে অসম্পূর্ণ, সেটা হচ্ছে যে তিনি 18 বছর অবধি আমাদের যে জ্ঞানের বিকাশ হয় সেটাকেই আলোচনা করেছেন, কিন্তু 18 বছরের পরেও যে আমাদের জ্ঞানের বিকাশ হয়, এটাকে তিনি আর তার এই তথ্যে উল্লেখ করেননি। এটা একটা সীমাবদ্ধতা তার তত্ত্বের। যদিও আমরা যদি দেখি আমাদের যে স্কুল লেভেল, অর্থাৎ আমরা যদি ক্লাস 12 অবধি দেখি, তো আমাদের পেডাগজি মূলত শিখতে হয় ডিএলএড বা বিএড এ। পেডাগজি শিখতে হয় মূলত 17-18 বছরের ছেলে মেয়েদের জন্য। সেই দিক দিয়ে আমরা মূলত পেঁয়াজের তথ্য মানে শিখলে, জানলে, বুঝলে আমাদের যে টিচিং লার্নিং এর কাজ, সেখানে আর কোনো অসুবিধা থাকে না। তারপর হচ্ছে পরিমাণগত দিকের অভাব। পেঁয়াজের তত্ত্বে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, যে বিকাশের কথাগুলো বলেছেন, সবই গুণগতভাবে আলোচনা করেছেন। কোথাও কিন্তু তিনি সেগুলোকে পরিমাণগতভাবে
নির্দিষ্ট করেননি। সব জায়গাতেই তিনি যে বিকাশের কনসেপ্টগুলো আমাদেরকে দিয়েছেন সবগুলোই গুণগত। কোথাও কোন বয়সে কি পরিমাণে আমাদের জ্ঞানের বিকাশের যে ক্ষমতা সেগুলো বিকশিত হয় সেগুলো তিনি উল্লেখ তার তত্ত্বে করেননি। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, এটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে বেশ সুন্দর প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে পেঁয়াজকে আমরা ব্যক্তি নির্ভর নির্মিতিবাদী বলি, কারণ তিনি শেখার ক্ষেত্রে বা জ্ঞান নির্মাণের ক্ষেত্রে বা ধারণা গঠনের ক্ষেত্রে শিশুকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সমাজ, পরিবেশ, শিক্ষক, বাবা মা, বড়রা, এদের যে একটা বিশাল বড় ভূমিকা থাকে আমাদের জ্ঞান গঠনে, সেগুলোকে তিনি ততটা গুরুত্ব দেননি বললেই চলে। সেগুলোকে আরেকটা তত্ত্ব আছে, আমরা পরে হয়তো আলোচনা করব, ভাইগোটস্কির সামাজিক নির্মিতিবাদ, তিনি সেখানে এগুলোকে গুরুত্ব দিয়েছেন, তাই তাকে সামাজিক নির্মিতিবাদী বলা হয়। তিনিও নির্মাণবাদী বা নির্মিতিবাদী। তিনিও বলেছেন শিশুরা জ্ঞানের নির্মাণ করে, কিন্তু তিনি সামাজিক পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন। আর পেঁয়াজে কিন্তু কোন রকম পরিবেশের উপর গুরুত্ব দেননি, সমাজ, সংস্কৃতি, পরিবেশ এগুলোর উপর কোনো গুরুত্ব দেননি। কিন্তু আমরা কি সমাজ সংস্কৃতির ছাড়া জ্ঞান গঠন করতে পারবো? এটা একটা সমালোচনার জায়গা পেঁয়াজের তথ্যের। এই হচ্ছে আমার আজকের উপস্থাপনা। এবার আমি চ্যাট বক্স একটু দেখে নেব এবং সেখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো যে প্রশ্নটা ছিল যে আগে অ্যাসিমিলেশন হয় না আগে অ্যাকোমোডেশন হয়? স্কিমা গঠনের ক্ষেত্রে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমাদের ধারণা তৈরি হয়, ছোট্ট শিশুর যে কুকুর সম্পর্কে ধারণা তৈরি হওয়ার উদাহরণটা আমি নিয়েছিলাম, তো সেখানে প্রথমে কুকুর সম্পর্কে তার ধারণা তৈরি হলো, যেটাকে আমরা স্কিমা বলবো। এইবার যখন পরে সে আরেকটা উদাহরণ নেই, তাহলে একটাই উদাহরণ বারবার বললে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে। আরেকটা উদাহরণ নিই, যেমন ধরুন একটা গ্রামের ছেলে, সে রুটি খায় বাড়িতে সকালবেলা, মোটা রুটি, হাত পাকা রুটি বা বলি আমরা, বা মোটা রুটি বলি, সে রুটি খায় সকালবেলা, গ্রামের একটা শিশু। সে এবার শহরে তার মামার বাড়িতে গিয়েছে প্রথমবার, বা কোনো একটা বন্ধুর বাড়িতে গিয়েছে শহরে, তাকে রেস্টুরেন্টে নিয়ে গেছে বন্ধু, তাকে পিৎজা দেওয়া হয়েছে, পিৎজা। এইবার সে বলছে এটা তো রুটি, আমি তো বাড়িতে খাই। বাড়িতে তার রুটি সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছিল সেটা হচ্ছে স্কিমা। এবার এখানে সে পিৎজাকে দেখে রুটি ভেবে নিল, এটা সে অ্যাসিমিলেট করলো। আগের যে তার রুটি সম্পর্কে স্কিমা তৈরি হয়েছিল তার সঙ্গে একদম হুবহু যুক্ত করে নিল। এই কোনো একটা বিষয়কে হুবহু যুক্ত করে নেওয়া স্কিমার সঙ্গে, সেটাকে আমরা অ্যাসিমিলেশন বলবো, এটাই আগে হবে। এইবার হলো কি, বন্ধু বলছে যে না এটা রুটি নয়। তখন তার মস্তিষ্কে, অর্থাৎ তার যে স্কিমা রুটি সম্পর্কে তৈরি হয়েছিল, সেখানে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এটা আবার কেমন হলো, এটা রুটি নয় মানে এটা তো রুটি। ভারসাম্যহীনতা তৈরি হলো। ভারসাম্যহীনতা তৈরি হওয়ার পর বন্ধু যখন তাকে বুঝিয়ে বললো যে না এটা এই কারণে এটা রুটি নয়, এটা হচ্ছে পিৎজা, তখন সে কি করলো, আগের যে রুটি সম্পর্কে তার স্কিমা তৈরি হয়েছিল সেটাকে আলাদা করে এবার পিৎজা সম্পর্কে একটা আলাদা ধারণা বা স্কিমা তৈরি হলো। এইভাবে যখন আগের স্কিমাতে কোনো তথ্য হুবহু ভাবে যুক্ত হবে, কপি করা হবে, সে ওই বিড়াল আর কুকুরের উদাহরণ হোক বা এই রুটি বা পিৎজার উদাহরণ হোক, যখন হুবহু কপি করে যুক্ত হবে আগের স্কিমায়, তখন সেটা হয়ে যাবে অ্যাসিমিলেশন, এটাই আগে হয়। তারপরে যখন তার ভুলটা ভাঙে এবং সে তার স্কিমাতে সংযোজন বা বিয়োজন করে, পরিবর্তন করে কিছুটা দিয়ে, তার এই রুটি এবং পিৎজা সম্পর্কে ধারণাটা আবার পরিষ্কার হয়, এটা হয় এই সংযোজন আর বিয়োজন যেটা করে, কিছুটা পরিবর্তন করে, সেটা হয় অ্যাকোমোডেশন। বোঝা গেছে নিশ্চয়? এখানে একজন লিখছেন, স্যার আমি যতটুকু জেনেছি ও বুঝেছি তাতে এটা আমার মনে হয়েছে শিশুদের পেডাগজি সব থেকে প্রধান, এবং আমাদের ভারতীয় পরিবেশে বিশেষ করে বাংলার যা পরিবেশ তাতে এইসব শিক্ষণ পদ্ধতি কতটা পরিমাণ গ্রহণযোগ্য, বা এই সমস্ত শিক্ষণ পদ্ধতির শিশুর পেডাগজিতে সীমাবদ্ধতা এবং প্রতিকার সম্বন্ধে একটু আলোচনা করবেন দয়া করে।
এটা আপনি একটা বাস্তব সমস্যা হয়তো তুলে ধরেছেন। কারণ হলো আমরা বিজ্ঞানসম্মত যে পদ্ধতিগুলো আলোচনা করি তার জন্য যে অ্যাকোমোডেশন, যে পরিকাঠামো প্রয়োজন হয়। আমি যদি গতানুগতিক ক্লাসরুমের কথা বলি, যেখানে শিক্ষার অধিকার আইন যখন আসেনি, যখন শিক্ষকের হাতে বেত ছিল, তো আমরা মূলত ছাত্ররা স্যারের বেতের ভয়েই পড়ার কাজটা করতাম। কিন্তু ভয়ে কোনো কাজ করা, ভয়ে মুখস্থ করা, এটা শিক্ষার প্রধান বিষয় হতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন যে কেউ যদি না বুঝে মুখস্থ করে তাহলে সেটা চুরি করার সমান। তিনি আরো এক জায়গায় বলেছেন যে আমরা মুখস্থ করি, না বুঝে পড়ি বলেই কিন্তু আমরা শিক্ষাকে বহন করেই চলি, বাহন করতে পারি না। এই কারণেই কিন্তু আমরা শিক্ষাকে প্রয়োগ করে বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে পারি না। দেখবেন যে ফিজিক্সে পিএইচডি একজন, তিনি তার বাড়ির ছোট্ট একটা সুইচ খারাপ হলে একজন মিস্ত্রিকে ডেকে সেটা ঠিক করতে হয়, যে হয়তো 8 পাস। কারণ তিনি যা শিখেছেন সেটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা, বাস্তব জীবনে প্রয়োগ করা, সেটা হয়ে ওঠেনি। এইটা করতে পেডাগজি আমাদের শেখায়। এর বাস্তব সমস্যা আছে, পরিকাঠামোর অভাব আছে। আপনি যখন এগুলো অ্যাপ্লাই করবেন, দলগত কাজ, কোঅপারেটিভ কোলাবোরেটিভ লার্নিং, প্রজেক্ট মেথড, তখন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে, বিভিন্ন ধরনের প্রযুক্তি লাগবে, টিএলএম লাগবে, পরিকাঠামো লাগবে, খেলার মাঠ লাগবে, এবং যথাযথ সংখ্যকে শিক্ষক লাগবে। তো এগুলোর অভাব অনেক সময় আছে। এগুলোকে মাথায় রেখেও আমাদের কিন্তু ছাত্রছাত্রীদের এই টিচিং লার্নিংকে ইফেক্টিভ করতে, কার্যকর করতে, যেখানে শিক্ষকের হাতে লাঠি নেই আর, যে ভয় দেখিয়ে পড়ানো যাবে। এই শিক্ষার অধিকার আইনের মূল উদ্দেশ্যই ছিল শিক্ষকের হাত থেকে বেত সরিয়ে দিয়ে শিশু কেন্দ্রিক শিক্ষার যে মূল আদর্শ, শিশু কেন্দ্রিক শিক্ষার যে মূল দর্শন, সেটাকে বাস্তবায়িত করতে এই যে পেডাগজি। অর্থাৎ শিক্ষাবিদ জন অ্যাডামসের যে একটা লাইন খুব সুন্দরভাবে তিনি বলেছেন, যে একজন শিক্ষক জন নামক ছাত্রকে ল্যাটিন ভাষা শেখাতে চান, তাহলে তাকে যেমন ল্যাটিন ভাষা জানতে হবে, তেমনি জনকেও জানতে হবে, অর্থাৎ ছাত্রকেও জানতে হবে। কেন, কিভাবে? এটা দেখুন, আমরা একটু আগে যে পেঁয়াজের তথ্য আলোচনা করলাম, যে কোন বয়সে ছেলে মেয়েরা কিভাবে শিখবে, কিভাবে শিখতে পারবে না, এগুলো যদি আমরা না জানি, না বুঝি, শিশুকে না জানি, এবং আমরা আমাদের মতো করে শেখাতে চেষ্টা করি, তাহলে আমাদের শেখানোর যে প্রচেষ্টা সেটা কিন্তু বৃথা হবে। হ্যাঁ, আমার হাতে যদি লাঠি থাকে, ভয়ে হয়তো সে মুখস্থ করে নেবে, কিন্তু এই মুখস্থকে তো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে না। রবীন্দ্রনাথ তো এটাকেই বলেছেন চুরি করা। তো সমস্যা আছে স্যার, আপনি যেটা বলেছেন শঙ্কর মুখার্জি স্যার, সীমাবদ্ধতা আছে এই পদ্ধতিগুলোর প্রয়োগ করার, যে প্রয়োজনীয় পরিকাঠামো এবং ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, সেখানে হয়তো কিছু ঘাটতি আছে। কিন্তু শিক্ষককে বলা হয়েছে ক্লাসরুমের গবেষক। আপনাকে আমাকে ক্লাসরুমে গবেষণা করতে হবে যে এই মেথডটাকে আমি কিভাবে প্রয়োগ করতে পারি, প্রয়োজনীয় পরিকাঠামোর যে অভাব সেটা থাকার পরও কিভাবে প্রয়োগ করতে পারি, সেই ভাবনা যখন আমরা এগুলো শিখবো, জানবো আরো ভালো করে, যে বিভিন্ন তত্ত্বগুলো আছে এবং পেডাগজিক্যাল যে আরো বিষয় আছে সিডিপিতে, সেগুলো যেমন যেমন আমরা আলোচনা করব, তেমন তেমন এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হবে এবং আমাদের কাছে রাস্তা ক্লিয়ার হবে যে আমরা ঠিক কিভাবে এগুলো প্রয়োগ করতে পারি। আরেকজন বলেছেন আরোহী এবং অবরোহী পদ্ধতিটা একবার বলুন। বেশ সুন্দর, এটা খুব একটা সুন্দর কনসেপ্ট, আমি একটু ছোট্ট করে বলে নিচ্ছি। আরোহী আর অবরোহী পদ্ধতি হলো আরোহী বা ইন্ডাকটিভ, যেটা ছোট ক্লাসে, নিচু ক্লাসে মূলত ব্যবহার হয়। আমরা দেখলাম যে কংক্রিট অপারেশনাল স্টেজ, সেখানে এই আরোহী বা ইন্ডাকটিভটা ব্যবহার করতে বলা হয়েছে। আর শেষ যেটা স্টেজ অবরোহী, ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর, সেখানে অবরোহী বা ডিডাকটিভ মেথডটা ব্যবহার করতে বলা হয়েছে। আরোহী হলো আপনি শিশুকে কোনো একটা বিষয় শেখাবেন, কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা দেবেন, কোনো একটা সংজ্ঞা শেখাবেন। তো সংজ্ঞাটা প্রথমে না বলে তার বিভিন্ন রকম উদাহরণ আপনি তাকে দিয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে বিষয় সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয়ে গেল, যে হ্যাঁ আপনি তাকে ঠিক কি বোঝাতে চাইছেন সে মোটামুটি বুঝেই ফেললো উদাহরণগুলোর মাধ্যমেই। এক্ষেত্রে হয় কি, বোঝার বিষয়টা খুব সহজ সরল হয়, কারণ আপনি ছোট ছোট করে বিভিন্ন
যে সংজ্ঞাটা বা যে বিষয়টা আপনি তাকে বোঝাবেন তার যে বিভিন্ন দিকগুলো আছে ছোট 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 করে আপনি তার সামনে তুলে ধরেছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন। যেমন আমি মানুষ মরণশীলটা বললাম, আপনি যদি একটা ছেলেকে বলেন মানুষ মরণশীল, তো সে ঘাবড়ে যাবে যে এটা কি। কিন্তু যখন মানুষকে যে মরতেই হয় এটা বলে 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 উদাহরণ দেবেন কতগুলো, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ মানুষকে তো মরতেই হয়, অতএব মানুষ মরণশীল। তো সিদ্ধান্ত বা সংজ্ঞাটা পরে বলছেন, আগে ছোট ছোট করে উদাহরণ দিয়ে বিষয়টা তাদের সামনে তুলে ধরছেন। এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি। ডিডাকটিভ হচ্ছে আগে আপনি সংজ্ঞাটা বলে দিলেন, তারপরে তার বিভিন্ন অঙ্গগুলো, তার বিভিন্ন পার্ট গুলো ছোট ছোট করে তার সামনে ব্যাখ্যা করছেন, বিভিন্ন রকম উদাহরণ দিচ্ছেন, আরো বিভিন্ন টিএলএম এর সাহায্য নিচ্ছেন, আর কিছু। তো সেটা হবে ডিডাকটিভ মেথড। অ্যানিমিজম কি একটু বলুন। আচ্ছা, অ্যানিমিজমটা হচ্ছে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ। অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ হলো সবকিছুর প্রাণ আছে এটা মনে করা। অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ হলো সবকিছুর প্রাণ আছে এটা মনে করা। ওই স্তরের ছেলেমেয়েরা মনে করবে যে সবকিছুর প্রাণ আছে। আপনারা খেয়াল করবেন বাড়ির শিশু বা ছোটরা, তার যদি কোনো আঘাত লাগে, সেটা দেয়ালে হতে পারে, মেঝেতে হতে পারে, বা বাড়ির খাটে বা কোনো হতে পারে, তখন সেটাকে পাল্টা মারে, কারণ সে মনে করে যে তার মধ্যে প্রাণ আছে। এই ধারণা আস্তে আস্তে দূর হয়, 4টা স্টেপে এই ধারণা দূর হয়। 4টা স্টেপে ধারণা দূর হয় এইভাবে যে প্রথমে সে মনে করে যে সবকিছুর প্রাণ আছে, তারপর আরেকটু বড় হলে সে মনে করে যে সবকিছুর প্রাণ নেই, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার প্রাণ আছে। কিন্তু গাড়ি তো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গাড়ির তো প্রাণ নেই। আরেকটু বড় হলে সে বুঝতে পারে যে না, এক জায়গা থেকে এক জায়গায় গেলেই প্রাণ হবে এমনটা নয়, যে নিজের ইচ্ছায় এক জায়গায় আরেক জায়গায় যেতে পারে তার প্রাণ আছে। এই যে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ, সবকিছুর প্রাণ আছে এটা তারা মনে করে, এবং এটা দূর হতে 4টা প্রক্রিয়া হয়। প্রথমে মনে করে সবকিছুর প্রাণ আছে, তারপর মনে করে যে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার প্রাণ আছে, তারপর মনে করে যে নিজের ইচ্ছায় এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে তার প্রাণ আছে। 3 নম্বর হল 4 নম্বরে গিয়ে প্রাপ্তবয়স্ক মানুষদের সম্পর্কে, মানে প্রাপ্তবয়স্ক মানুষদের মতো করে জীব আর জড় যে জগৎ, উদ্ভিদেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, কিন্তু তারও যে প্রাণ আছে, অর্থাৎ কার প্রাণ আছে আর কার প্রাণ নেই এটা সম্পর্কে তাদের ধারণা খুব পরিষ্কার হয়ে যায়। আমি তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করি। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এবং আমার যে আলোচনার আজকের বিষয় ছিল সেটাও আমার মতো করে আমি সমাপ্ত করেছি।